নমস্কার। আজকে ত্রিপুরার টেক জিওগ্রাফি ক্লাসে আলোচনা করব পৃথিবীর ভূঅভ্যন্তরের গঠন নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আছে ৩০ টি প্লাস ২০ টি মানে ৫০ টি এমসিকিউ টেস্ট। সো লেটস স্টার্ট। পৃথিবীর ভূঅভ্যন্তরীণ গঠন। প্রাথমিক কিছু তথ্য। পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে ৬৩৭০ কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৩৭০ কিলোমিটার। পৃথিবীর অভ্যন্তরে প্রতি ৩২ মিটার গভীরতায় ১ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায়। আর পৃথিবীর প্রতি ১০০ মিটার গভীরতায় ২ থেকে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? ৬৩৭০। ৩২ মিটারে ১ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায়। পৃথিবীর অভ্যন্তরে প্রতি ১০০ মিটারে ২ থেকে ৩ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায়। ভূ-অভ্যন্তরে সম্পর্কিত তথ্যের উৎস। ভূবিজ্ঞানীদের মতে ভূ-অভ্যন্তরে সম্পর্কিত তথ্য সংগ্রহের প্রধান ২টি মাধ্যম। ভূবিজ্ঞানীদের মতে ভূ-অভ্যন্তর সম্পর্কিত তথ্য সংগ্রহের কয়টি মাধ্যম? ২টি। একটি হলো প্রত্যক্ষ উৎস, একটি হলো পরোক্ষ উৎস। প্রত্যক্ষ উৎস বা ডাইরেক্ট সোর্সগুলি যেখানে সরাসরি ভূবস্তুর পর্যবেক্ষণ করা সম্ভব সেগুলোকে প্রত্যক্ষ উৎস বলে। আর যে বিভিন্ন শক্তির প্রভাবে বা তরঙ্গের মাধ্যমে প্রাপ্ত তথ্য যে উৎস থেকে পাওয়া যায় তাকে পরোক্ষ উৎস বলে। প্রত্যক্ষ উৎস গুলি হলো দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ, আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ, সমুদ্রগর্ভ ড্রিলিং, গভীরতম ড্রিল মানে কোলা উপদ্বীপের মহাগর্তকে পৃথিবীর গভীরতম ড্রিল বলা হয়। আর রবিনসন দ্বীপ পৃথিবীর গভীরতম সোনার খনি, যেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এগুলো সব প্রত্যক্ষ উৎস। পরবর্তী পরোক্ষ উৎস ইনডাইরেক্ট সোর্স কোনগুলি? উল্কাপাত, মাধ্যাকর্ষণ শক্তি ও চৌম্বক ক্ষেত্র, ভূকম্পীয় তরঙ্গ, ভূ-অভ্যন্তরের উষ্ণতা, ভূ-অভ্যন্তরের চাপ, এগুলোকে পরোক্ষ উৎসের মধ্যে পড়ে। কৃত্রিম উৎস। কৃত্রিম উৎসের মধ্যে প্রথমে যেটা আছে ডেনসিটি বা ঘনত্ব। পৃথিবীর শিলামণ্ডলের গড় ঘনত্ব ২.৬ থেকে ৩.৩ গ্রাম পার সেন্টিমিটার কিউব। পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে ৫.৫১৭ গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর পৃথিবীর কেন্দ্রস্থলের গড় ঘনত্ব হচ্ছে ১১.০ গ্রাম পার সেন্টিমিটার কিউব। পৃথিবীর কেন্দ্রিক ঘনত্ব সর্বাধিক হওয়ার কারণে চাপের পরিমাণও সর্বাধিক থাকে। মানে পৃথিবীর কেন্দ্রে যত বেশি ঘনত্ব হবে চাপের পরিমাণ তত বেশি হবে। কৃত্রিম উৎসের দ্বিতীয় হচ্ছে তাপমাত্রা এবং তৃতীয় হচ্ছে চাপ। তাপমাত্রা মানে শিলামণ্ডল থেকে যত গভীরে যাওয়া যায় ততই তাপমাত্রা বাড়তে থাকে। প্রতি ১০০ মিটার আহ প্রতি ১০০ মিটার তাপমাত্রায় আহ, বৃদ্ধির হার ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি। আর চাপ হচ্ছে পৃথিবীর ঘনত্বের সাথে চাপের সম্পর্ক সমানুপাতিক। কেন্দ্রে ঘনত্ব সর্বাধিক বলে চাপের পরিমাণও সর্বাধিক। শিলামণ্ডলের ঘনত্ব কম হওয়ার কারণে সেখানে চাপের পরিমাণও কম থাকে। উৎপত্তি সংক্রান্ত প্রধান তত্ত্বসমূহ। এখানে নীহারিকা মতবাদ, এই মতবাদের প্রবক্তা হচ্ছে ল্যাপ্লাস। নীহারিকা মতবাদের প্রবক্তা ল্যাপ্লাস। আর ইমানুয়েল কান্ট হচ্ছে গ্যাসীয় মতবাদের প্রবক্তা, যিনি জার্মান দেশের নাগরিক ছিলেন এবং ১৭৫৫ সালে তিনি এই মতবাদটি দেন এবং ১৭৯৬ সালে ল্যাপ্লাস নীহারিকা মতবাদ দিয়েছিলেন। আর ইমানুয়েল কান্ট দিয়েছিলেন গ্যাসীয় মতবাদ, যিনি জার্মানির ছিলেন এবং ১৭৫৫ সালে এই মতবাদটি দিয়েছিলেন। ১৭৯৬ সালে দিয়েছিলেন ল্যাপ্লাস নীহারিকা মতবাদ। আর ল্যাপ্লাস ছিলেন ফ্রান্সের আহ আহ বৈজ্ঞানিক। এখানে ফ্রান্স লেখা নেই আর গ্যাসীয় মতবাদটাও লেখা নেই, তো একসাথে চলে এসেছে, তার জন্য আমি ভেঙে ভেঙে বলে দিলাম। গ্রহাণু গ্রহাণু মতবাদ, যেটা টিসি চেম্বারলিন ও এফ আর মল্টন দিয়েছেন, আমেরিকার বৈজ্ঞানিক ছিলেন দুজনই এবং ১৯০৫ সালে গ্রহাণু মতবাদটা দেওয়া হয়েছে। জোয়ারি মতবাদ দিয়েছেন জেমস জিন্স এবং হ্যারল্ড জেফ্রিজ।
ওরা দুজনে গ্রেট ব্রিটেনের বৈজ্ঞানিক, এবং ১৯১৯ সালে দিয়েছিলেন জেমস জিন্স, যেটা রেকটিফাই করে হ্যারল্ড জেফ্রিজ ১৯২৯ সালে ১০ বৎসর পরে আবার জোয়ারি মতবাদটা দিয়েছিলেন। দ্বৈত নক্ষত্র মতবাদ হচ্ছে এইচ.এন. রাসেল ও আর.এ. লিটলটন। এইচ.এন. রাসেল দ্বৈত নক্ষত্র মতবাদটা প্রথমে দিয়েছিলেন ১৯৩৭ সালে, যিনি আমেরিকার বৈজ্ঞানিক ছিলেন, এবং ১৯৩৯ সালে আর.এ. লিটলটন, যিনি ব্রিটেনের বৈজ্ঞানিক ছিলেন, তিনি রেকটিফাই করে দ্বৈত নক্ষত্রবাদ মতবাদটা আবার প্রচার করেছিলেন। মহাজাগতিক ধূলিকণা মতবাদ দিয়েছিলেন ওটো স্কিমিড। এটা স্কিমিড হবে। সোভিয়েত রাশিয়ার ছিলেন তিনি বৈজ্ঞানিক, এবং ১৯৪৬ সালে এই মহাজাগতিক ধূলিকণা মতবাদটি আমাদেরকে দিয়েছিলেন। আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা মতবাদ, এটার প্রবক্তা হচ্ছেন কার্ল এফ ভন উইসেকার। তিনি জার্মানির বৈজ্ঞানিক ছিলেন, এবং ১৯৪৩ সালে আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা মতবাদ আমাদেরকে দিয়েছিলেন। পরবর্তী, প্রাকৃতিক উৎসের মধ্যে পড়ে আগ্নেয়গিরি ও ভূমিকম্প। প্রাকৃতিক উৎসের মধ্যে পড়ে আগ্নেয়গিরি ও ভূমিকম্প। আগ্নেয়গিরি ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা, গ্যাস ও বাষ্পের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা ও পদার্থের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর ভূমিকম্প মানে পৃথিবী কেঁপে ওঠার ফলে যে ভূকম্পীয় তরঙ্গ উৎপন্ন হয় তা বিশ্লেষণ করে পৃথিবীর ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তরের খবর পাওয়া যায়। এখন ভূকম্পীয় তরঙ্গ। ভূকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা। ভূকম্প সংক্রান্ত বিজ্ঞানকে সিসমোলজি বলা হয়। রবার্ট ম্যালটকে ফাদার অফ সিসমোলজি বলা হয়। তরঙ্গ দুই প্রকার: দেহ তরঙ্গ বা বডি ওয়েভ, পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। আচ্ছা, সিসমোগ্রাফি যন্ত্রের সাহায্যে ভূকম্পের তীব্রতা মাপা হয়। আর ভূকম্প সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? সিসমোলজি। আর ফাদার অফ সিসমোলজি বলা হয় রবার্ট ম্যালটকে। তরঙ্গ দুই প্রকার, ভূকম্পীয় তরঙ্গ দুই প্রকার, একটা বডি ওয়েভ আর একটা হলো সারফেস ওয়েভ, মানে দেহ তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। পি তরঙ্গ বনাম এস তরঙ্গ। পি তরঙ্গ ধাক্কা বা টান প্রয়োগ করে প্রসারিত ও সংকুচিত হয়। গণ তরঙ্গ বা এস তরঙ্গ কণাগুলো উপরে উঠে বা ডানে বামে ঢেউয়ের মতন খেলে যায়। মাধ্যমের প্রকৃতি কঠিন, তরল ও গ্যাসীয় সব মাধ্যমেই পি তরঙ্গ চলতে পারে। আর কঠিন মাধ্যমে শুধুমাত্র চলতে পারে, তরল বা গ্যাসীয় মাধ্যমে চলতে পারে না। গতিবেগ গতিবেগ সবচেয়ে বেশি, গতিবেগ পি তরঙ্গের সবচেয়ে কম। প্রভাব: ভূ অভ্যন্তরের গভীরতম কেন্দ্র পর্যন্ত তথ্য দিতে সক্ষম। নিরক্ষীয় মণ্ডলের বাইরের তরল স্তরে এসে এটি থেমে যায়। এখানে পি তরঙ্গ এবং গণ তরঙ্গ সম্পর্কে দেওয়া হয়েছে, কিন্তু এছাড়াও একটি তরঙ্গ আছে, সেটার নাম হচ্ছে পার্শ্ব তরঙ্গ বা এল তরঙ্গ। তো পার্শ্ব তরঙ্গ কোনটা? সেটা যে ভূমিকম্প তরঙ্গ, ভূকম্পীয় তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর সঞ্চারিত হয়, ভূপৃষ্ঠ বরাবর সঞ্চারিত হয়, সেই তরঙ্গ হলো এল তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ। আর পার্শ্ব তরঙ্গ বা এল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। আর পি তরঙ্গের গতিবেগ আম, উম, সবচেয়ে ছোট। পি তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে ছোট। আর আহ, পি তরঙ্গ আর এস তরঙ্গের দৈর্ঘ্য পি তরঙ্গের অপেক্ষা সামান্য বড় হয়। আর পার্শ্ব তরঙ্গের ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এই তরঙ্গ ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়ে। আর যদি ক্ষয় সাধন ক্ষমতার বা ক্ষয় সাধন ক্ষমতা কার বেশি বা কম, সেটা যদি বলি, তাহলে পি তরঙ্গের ভূপৃষ্ঠ বিশেষ ক্ষতি সাধন করে না, কারণ এটা কেন্দ্রে থাকে। গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ অল্প ক্ষতি সাধন করে, কারণ এটা উপকেন্দ্রে থাকে। আর পার্শ্ব তরঙ্গ বা এল তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক, কারণ ভূপৃষ্ঠের ক্ষতির পরিমাণ সর্বাধিক হয় এই তরঙ্গে, এবং এটা উপরে প্রবাহিত হয়। গতিবেগ হচ্ছে পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি। সেটা পার সেকেন্ডে 7 থেকে 14 কিলোমিটার। পি তরঙ্গের থেকে এস তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম, মানে কিছুটা কম, 4 থেকে 8 কিলোমিটার পার সেকেন্ডে। আর পার্শ্ব তরঙ্গের গতিবেগ স্বল্প বা খুব কম থাকে। এখন ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস নিয়ে আলোচনা করব, যেটা আধুনিক ঐতিহাসিক মতবাদের দ্বারা স্বীকৃত।
বিজ্ঞানী ই সিউস এর স্তরবিন্যাস। ইসিউস বিজ্ঞানী ইসিউস পৃথিবীর স্তরবিন্যাসকে ৩টি প্রধান ভাগে ভাগ করেছেন: সিয়াল, সীমা এবং নিফেস স্তর। সিয়াল স্তর কি? বা ভূত্বকের পলি আবরণের ঠিক নিচে যে শক্ত ও কঠিন মহাদেশীয় অংশ রয়েছে, যেখানে আমরা বসবাস করি, তাকে মহাদেশীয় ভূত্বক বা সিয়াল স্তর বলে। সিয়াল স্তরের গঠন সম্পর্কে আমরা যদি আলোচনা করি, তাহলে সিলিকা আর অ্যালুমিনিয়াম নিয়ে সিয়াল স্তর গঠিত। এখানে লক্ষণীয় যে সিলিকার এসআই আর অ্যালুমিনিয়ামের এএল নিয়ে সিয়াল লেয়ারটা গঠিত হয়েছে। শিলার প্রকৃতি কিরকম? গ্রানাইট শিলার প্রাধান্য বেশি। সিয়াল স্তরে গ্রানাইট শিলার সবচেয়ে বেশি প্রাধান্য বা সবচেয়ে বেশি দেখা যায়। পুরুত্ব ৫০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত সিয়াল স্তর পাওয়া যায়। গড় ঘনত্ব ২.৯ গ্রাম সেন্টিমিটার কিউব। ২.৯ গ্রাম সেন্টিমিটার কিউব। পরবর্তী স্তর হচ্ছে সীমা স্তর। এই স্তরটি মহাদেশীয় ভূত্বক হিসাবে পরিচিত। এই স্তরটি প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এখানে সিলিকা ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। গঠন এসআই মানে সিলিকা আর প্লাস এমএ মানে ম্যাগনেসিয়াম, মানে সীমা। এসআই দিয়ে সিলিকা, এমএ দিয়ে ম্যাগনেসিয়াম। পুরুত্ব ১০০০ থেকে ২০০০ কিলোমিটার মধ্যে পাওয়া যায় এই সীমা স্তর। গড় ঘনত্ব ২.৯ থেকে ৪.৭ গ্রাম সেন্টিমিটার কিউব। পরবর্তী হচ্ছে নিফেস স্তর। এটা হচ্ছে সীমা স্তরের পরবর্তী স্তর। এই স্তরটি সীমা স্তরের নিচে অবস্থান করে। এটি মূলত নিকেল, এনআই এবং লোহা এফই, নিফে দ্বারা গঠিত। লোহার আধিক্য থাকায় এখানে চৌম্বকত্ব ধর্ম দেখা যায় দেখা যায়। গঠন হচ্ছে নিকেল, এনআই এবং এফই, ফেরাম। ফেরামের অপর নাম হচ্ছে লোহা। এফই দিয়ে ফেরাম বা লোহা। তো এই নিয়ে নি ফে বা নিকেল, ফেরাম, লোহা বা নিফে গঠিত। ব্যাসার্ধ এর ব্যাসার্ধ ৬৮৮০ কিলোমিটার। ব্যাসার্ধ বলতে এর আগেরটার মধ্যে যে ১০০০ থেকে ২০০০ কিলোমিটার পুরুত্ব, এর পরবর্তী ২০০০ কিলোমিটার থেকে ৬৮৮০ কিলোমিটার পর্যন্ত নিফেস স্তর। ঘনত্ব হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা বেশি, ১১ গ্রাম সেন্টিমিটার কিউব। নিফেস স্তরের ঘনত্ব পৃথিবীর সর্বাপেক্ষা বেশি, ১১ গ্রাম সেন্টিমিটার কিউব। এই হচ্ছে নিফেস স্তর। পরবর্তীতে আছে সুয়েজ এর স্তরবিন্যাস চিত্র। এখানে পৃথিবীর আভ্যন্তরের রাসায়নিক গঠন অনুসারে সিয়াল, সীমা এবং নিফেস স্তরের সর্বাধিক আপেক্ষিক অবস্থান এবং ঘনত্ব এই চিত্রে প্রদর্শিত হয়েছে। এটি পৃথিবীর ভূ-অভ্যন্তরের অভ্যন্তরভাগের অন্যতম প্রাচীন এবং বহু প্রচলিত রাসায়নিক স্তরবিন্যাস মডেল। পরবর্তীতে আছে ডেলি ঘনত্ব অনুযায়ী স্তরবিন্যাস। পুরুত্ব ও গভীরতা অনুসারে পৃথিবীর স্তরবিন্যাস এর মধ্যে ডেলি ঘনত্ব অনুযায়ী ভূত্বককে ৩টি ভাগে ভাগ করেছেন, যথা বহিঃমণ্ডল, মধ্যস্থ মণ্ডল, অন্তঃস্থ মণ্ডল। বহিঃমণ্ডল কি দ্বারা গঠিত? সিলিকা দ্বারা গঠিত। এর ব্যাস ১৬০০ কিলোমিটার বা ১৬০০ কিলোমিটার পর্যন্ত বহিঃমণ্ডল অবস্থিত। ঘনত্ব ৩.০ জিসিএম কিউব এবং আ ব্যাস বলতে এটা কতটুকু গভীরতা পর্যন্ত আ বিস্তৃত বহিঃমণ্ডলটা। সিলিকা দ্বারা গঠিত যেটা, সেটা হচ্ছে ১৬০০ কিলোমিটার। মধ্যস্থ মণ্ডল সিলিকা ও লোহা দ্বারা গঠিত। মধ্যস্থ মণ্ডলটা সিলিকা ও লোহা দ্বারা গঠিত। এর ব্যাস হচ্ছে ১২৮০ কিলোমিটার। ঘনত্ব ৪.৫ থেকে ৯ গ্রাম সেন্টিমিটার কিউব। অন্তঃমণ্ডল লোহা দ্বারা গঠিত। অন্তঃমণ্ডল কি দ্বারা গঠিত? লোহা দ্বারা গঠিত। ব্যাস হচ্ছে ৭০৪০ কিলোমিটার। ঘনত্ব ১১.৬ গ্রাম সেন্টিমিটার কিউব। পরবর্তীতে আছে স্তরের গভীরতা উপাদানের তুলনা। স্তরের নাম বহিঃমণ্ডল, আউটার জোন। সেটা প্রধান উপাদান হচ্ছে সিলিকা। উম গড় ঘনত্ব ৩.০ গ্রাম পার সেন্টিমিটার কিউব। গভীরতা বা ব্যাস
১৬০০ কিলোমিটার। মধ্যস্থ মণ্ডলের সিলিকা ও লোহা দ্বারা গঠিত উপাদান মধ্যে পড়ে সিলিকা ও লোহা। গড় ঘনত্ব হচ্ছে ৪.৫ থেকে ৯.০ গ্রাম পার কিউব সেন্টিমিটার কিউব। গভীরতা বা ব্যাস ১২৮০। অন্তঃমণ্ডলের হচ্ছে প্রধান উপাদান লোহা। গড় ঘনত্ব ১১.৬। গভীরতা বা ব্যাস ৭,৪০০। হ্যারল্ড জ্যাফেরি ভূমিকম্পীয় তরঙ্গ মডেল। হ্যারল্ড জ্যাফেরির ভূকম্পীয় তরঙ্গ মডেল। ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ অনুযায়ী তিনি পৃথিবীকে ৪টি স্তরে ভাগ করছেন। প্রথমটা হচ্ছে বহিঃস্তর বা পাললিক শিলা, দ্বিতীয় স্তর হচ্ছে গ্রানাইট শিলা, তৃতীয় স্তর হচ্ছে ডায়োরাইট শিলা, চতুর্থ স্তর হচ্ছে পেরিডোটাইট। প্রথম স্তর পাললিক শিলা, দ্বিতীয় স্তর গ্রানাইট শিলা। প্রথম স্তরটা হচ্ছে পৃথিবীর উপরিপৃষ্ঠের বা বহিঃস্থ স্তর যেটা। পরের স্তরটা হচ্ছে গ্রানাইট শিলা দিয়ে, তারপরের স্তরটা হচ্ছে ডায়োরাইট শিলা দিয়ে, আর চতুর্থ স্তর হচ্ছে পেরিডোটাইট শিলা দিয়ে। অন্যান্য ভূবিজ্ঞানীদের স্তর বিন্যাসের মধ্যে হোম হোমেলসের মতবাদ পৃথিবীর ভূ-অভ্যন্তরীণ গঠন বিন্যাসকে দুটি স্তরে ভাগ করেছেন। হোমেলস পৃথিবীর ভূ-অভ্যন্তরীণ বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বিন্যাসকে দুটি স্তরে ভাগ করেছে। একটা হলো সীমা উপরের স্তর, আরেকটা হলো সাবস্ট্রেটাম বা নিচের স্তর। ভ্যান ডার গ্রেচেট এর মধ্যে ৪টি প্রধান ভাগে ভাগ করেছেন। ভ্যান ডার গ্রেচেট তিনি ৪টি প্রধান ভাগে ভাগ করেছেন। আহ পৃথিবীর ভূ-অভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ স্তরকে। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে বহিঃস্থ ভূত্বক, আন্তঃসিলিকুট গুরুমণ্ডল। তৃতীয়টা হচ্ছে মিশ্র ধাতব ও সিলিকুট অঞ্চল। চতুর্থ হচ্ছে ধাতব নিউক্লিয়াস। তো পরিশেষে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরবিন্যাস সম্পর্কে বিভিন্ন ভূবিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও সিয়াল, সীমা এবং নিফে স্তরের ধারণাটি আধুনিক ভূবিজ্ঞানে ভিত্তি হিসেবে কাজ করে। ভূকম্পীয় তরঙ্গ এবং ঘনত্বের তারতম্যই এই স্তরগুলোকে পৃথক করার প্রধান মাধ্যম। তো এতটুকু হচ্ছে আমাদের কনসেপ্টের বিষয়বস্তু। এবং এখন আমরা মোট 30+20 50টি এমসিকিউ টেস্ট করব এই কনসেপ্টের উপর নির্ভর করে। তো চলুন শুরু করি। প্রথম কোশ্চেন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিলোমিটার? 7,370 কিলোমিটার, 6,370 কিলোমিটার, 6,000 কিলোমিটার, 5,370 কিলোমিটার। আমরা কনসেপ্টের মধ্যে দেখতে পেরেছি প্রথম পেজেই যে 6,370 কিলোমিটার হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ। সঠিক আনসার হবে 6,370 কিলোমিটার। পরের কোশ্চেন, পৃথিবীর অভ্যন্তরে প্রতি কত মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়? পৃথিবীর অভ্যন্তরে প্রতি 32 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়। ভূমিরূপের প্রাথমিক গভীরতায় প্রতি 32 মিটার নিচে নামলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। পরবর্তী কোশ্চেন, ভূ অভ্যন্তরে প্রতি 100 মিটার গভীরতায় তাপমাত্রা সাধারণত কত হারে বৃদ্ধি পায়? 5 ডিগ্রি, 3 থেকে 4 ডিগ্রি, 2 থেকে 3 ডিগ্রি, 1 থেকে 2 ডিগ্রি। তো আমরা 32 মিটারে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, 100 মিটারে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। বইয়ের তথ্য অনুযায়ী প্রতি 100 মিটার গভীরতায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভূ অভ্যন্তর সম্পর্কিত তথ্যের প্রত্যক্ষ উৎস? ভূ অভ্যন্তর সম্পর্কিত তথ্যের প্রত্যক্ষ উৎস: উল্কাপাত, মাধ্যাকর্ষণ শক্তি, চৌম্বক ক্ষেত্র, আগ্নেয়গিরি। ভূ অভ্যন্তর সম্পর্কিত তথ্যের প্রত্যক্ষ উৎস হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি সঠিক আনসার কি হবে? আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির উদগীরণের ফলে ভেতরের গলিত ম্যাগমা সরাসরি বাইরে আসে, তাই এটি প্রত্যক্ষ উৎস। পরবর্তী কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ আসলে কিসের খনি? আমরা কনসেপ্টের মধ্যে আলোচনা করেছিলাম দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ একটি সোনার খনি, হীরার খনি, তামার খনি, কয়লার খনি। তো সঠিক আনসার কি পড়েছিলাম কনসেপ্টের মধ্যে? সোনার খনি। রবিনসন দ্বীপ হলো পৃথিবীর অন্যতম গভীরতম সোনার খনি, যা প্রত্যক্ষ উৎসের উদাহরণ। পরবর্তী কোশ্চেন, কোলা উপদ্বীপের মহাগর্তটি কোন প্রত্যক্ষ উৎসের উদাহরণ? গভীরতম ড্রিলিং, সোনার খনি, ভূমিকম্পের কেন্দ্র, আগ্নেয়গিরির উৎসমুখ। কোলা উপদ্বীপের মহাগর্তটি হলো গভীরতম ড্রিল।
কোলা উপদ্বীপের মানুষের তৈরি গভীরতম কৃত্রিম গর্তটি ড্রিলিং বা খনন কার্যের মাধ্যমে করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি পরোক্ষ উৎসের অন্তর্ভুক্ত নয়? ভূকম্পীয় তরঙ্গ, ভূঅভ্যন্তরের চাপ, মাধ্যাকর্ষণ শক্তি, সমুদ্রগর্ভ ড্রিলিং। পরোক্ষ উৎসের অন্তর্ভুক্ত নয়। নিচের কোনটি পরোক্ষ উৎসের ইনডাইরেক্ট সোর্সের অন্তর্ভুক্ত নয়? ভূকম্পীয় তরঙ্গ, ভূঅভ্যন্তরের চাপ, মাধ্যাকর্ষণ শক্তি, সমুদ্র ড্রিলিং। সমুদ্র ড্রিলিং পরোক্ষ উৎস, প্রত্যক্ষ উৎস, মাধ্যাকর্ষণ শক্তি, অভ্যন্তরীণ চাপ, সমুদ্র ড্রিলিং হবে সঠিক অ্যান্সার। সমুদ্রের তলদেশ ড্রিল করে শিলা সরাসরি সংগ্রহ করা হয়, তাই এটি পরোক্ষ নয় বরং প্রত্যক্ষ উৎস। পরবর্তী কোশ্চেন, ভূতত্ত্ববিদদের মতে কৃত্রিম উৎস কয়টি বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে? 2টি, 3টি, 4টি, 5টি। ভূতত্ত্ববিদদের মতে কৃত্রিম উৎস কয়টি বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে? কৃত্রিম উৎস 3টি বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে। কৃত্রিম উৎসের অধীনে মূলত 3টি ভৌত উপাদান আলোচিত হয়। কি কি? ঘনত্ব, তাপমাত্রা আর চাপ। কৃত্রিম উৎসের প্রধান ভিত্তি 3টি: ঘনত্ব, তাপমাত্রা ও চাপ। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রস্থলে গড় ঘনত্বের পরিমাণ কত? পৃথিবীর কেন্দ্রস্থলে গড় ঘনত্বের পরিমাণ আমরা যেটা পড়েছি 11 11 3.3, 6.6, 2.6, 5.517। সঠিক আনসার হবে 11 গ্রাম পার সেন্টিমিটার কিউব। মানে ভারী ধাতুর উপস্থিতির কারণে পৃথিবীর কেন্দ্রে ঘনত্ব সর্বাধিক এবং এর মান 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। মানে পৃথিবীর কেন্দ্রস্থলে গড় ঘনত্বের পরিমাণ 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন, শিলামণ্ডলে গড় ঘনত্বের বিস্তার কতটুকু? 11 থেকে 15 গ্রাম সেন্টিমিটার কিউব, 2.6 থেকে 3.3, 5.5 থেকে 11, 1 থেকে 2। শিলামণ্ডলে গড় ঘনত্বের বিস্তার কতটুকু? শিলামণ্ডলে গড় ঘনত্বের বিস্তার 2.6 থেকে 3.3 গ্রাম ঘন কিউব। শিলামণ্ডলের উপরিভাগ হালকা শিলা দ্বারা গঠিত হওয়ায় এর ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম ঘন কিউবের মধ্যে থাকে। পরবর্তী কোশ্চেন, সমগ্র পৃথিবীর গড় ঘনত্বের পরিমাণ কত? সমগ্র পৃথিবীর গড় ঘনত্বের পরিমাণ 5.517 গ্রাম ঘন সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর গভীরতার সাথে চাপের কিরূপ সম্পর্ক লক্ষ্য করা যায়? পরিবর্তনশীল ও অনিয়মিত সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, কোনো সম্পর্ক নেই। সঠিক অ্যান্সার হবে সমানুপাতিক সম্পর্ক। ঘনত্ব ও গভীরতা বৃদ্ধির সাথে সাথে ভেতরের স্তরের উপর চাপও সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর কোন অংশে ঘনত্ব সবচেয়ে কম থাকার কারণে চাপের পরিমাণ সবচেয়ে কম হয়? গুরুমণ্ডলে, কেন্দ্রমণ্ডলে, শিলামণ্ডলে, বহিঃমণ্ডলে। কোন অংশে ঘনত্ব সবচেয়ে কম থাকার কারণে বহিঃকেন্দ্রমণ্ডলে, শিলামণ্ডলে বা ভূত্বক সবচেয়ে বাইরের হালকা স্তর হওয়ায় এখানে ঘনত্ব, চাপ উভয়ই সর্বনিম্ন। শিলামণ্ডল বা ভূত্বক সবচেয়ে বাইরের হালকা স্তর হওয়ায় এখানে ঘনত্বও থাকে না আর চাপও থাকে না। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সত্যসমূহ ভূ-অভ্যন্তরের গঠনে কোন উৎসের অন্তর্গত? তাত্ত্বিক ও প্রমাণের ধারণা, প্রাকৃতিক উৎস, প্রত্যক্ষ উৎস, কৃত্রিম উৎস। তাহলে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্যসমূহ ভূ-অভ্যন্তরের গঠনের কোন উৎসের অন্তর্গত? তাত্ত্বিক ও প্রমাণের ধারণার অংশ। উৎসের শ্রেণীবিন্যাস অংশটি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্য অনুসারে প্রমাণের ধারণাকে নির্দেশ করে। পরবর্তী কোশ্চেন, ইমানুয়েল কান্ট ও ল্যাপ্লাস কোন বিখ্যাত ভূতাত্ত্বিক মতবাদ বা তত্ত্বের প্রবক্তা? নীহারিকা মতবাদ, দ্বৈত নক্ষত্রবাদ মতবাদ, জোয়ারি মতবাদ, গ্রহাণু মতবাদ। ল্যাপ্লাস হচ্ছে নীহারিকা মতবাদ, ইমানুয়েল কান্ট হচ্ছে গ্যাসীয় মতবাদ। তাহলে এটা হবে নীহারিকা মতবাদের মতে মতবাদ। 1975-1996 সালে কান্ট ও ল্যাপ্লাস নীহারিকা থেকে পৃথিবীর উৎপত্তির এই মতবাদ দেন। পরবর্তী কোশ্চেন, টি.এস. চেম্বারলিন ও এফ.আর. মল্টন কত সালে গ্রহাণু মতবাদ প্রকাশ করেন? 44, 19, 17, 55। 1755, 1905। তাহলে সঠিক অ্যান্সার হবে বিংশ শতাব্দীর শুরুতে 1905 সালে চেম্বারলিন ও মল্টন যৌথভাবে এই তত্ত্বটি দেন। পরবর্তী কোশ্চেন, জেমস জিন্স ও হ্যারল্ড জেফ্রিজ এর তত্ত্বটি কি নামে পরিচিত? জেমস জিন্স ও হ্যারল্ড জেফ্রিজ এর তত্ত্বটি নীহারিকা, দ্বৈত নক্ষত্র, জোয়ারি মতবাদ, মহাজাগতিক ধূলিকণা মতবাদ। তাহলে সঠিক আনসার হবে জোয়ারি মতবাদ। নক্ষত্রের আকর্ষণে সূর্যের
উপাদানের জোয়ারের মতো স্ফীতির উপর ভিত্তি করে এই জোয়ারি মতবাদ গঠিত। পরবর্তী কোশ্চেন, এইচ এন রাসেল ও আর এ লিটলটন কত সালে দ্বৈত নক্ষত্র মতবাদ প্রদান করেন? 1943 সালে, 1905 সালে, 1796 সালে, 1937 ও 1939 সালে। রাসেল ও আর এ লিটলটন দ্বৈত নক্ষত্রমত প্রদান করেন 1937 ও 1939 সালে। রাসেল 1937 এবং লিটলটন 1939 সালে ক্রমান্বয়ে এই তত্ত্বের বিকাশ ঘটান। পরবর্তী কোশ্চেন, বিজ্ঞানী অটো স্মিড না, এটা স্কিমিড হবে, কোন দেশের গবেষক ছিলেন এবং তার মতবাদের নাম কি? অটো স্কিমিড গ্রেট ব্রিটেন জোয়ারি মতবাদ, আমেরিকার গ্রহাণু মতবাদ, জার্মানি নক্ষত্র ধূলিকণা মতবাদ, সোভিয়েত রাশিয়ার মহাজাগতিক আহ ধূলিকণা মতবাদ। সঠিক অ্যান্সার হবে অটো স্মিড 1944 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে মহাজাগতিক ধূলিকণা মতবাদ প্রকাশ করেন। পরবর্তী কোশ্চেন, কার্ল এফ ভন উইসেকার 1943 সালে কোন মতবাদটি উপস্থাপন করেন? আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা মতবাদ, নীহারিকা মতবাদ, জোয়ারি মতবাদ, মহাজাগতিক ধূলিকণা মতবাদ। তাহলে আন্তঃনাক্ষত্র ধূলিকণা মতবাদ আনসার হবে, কারণ তিনি জার্মানি থেকে 1943 সালে নক্ষত্রমণ্ডলীয় মধ্যবর্তী ধূলিকণার উপর ভিত্তি করে এই তত্ত্ব দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, প্রাকৃতিক উৎসের মধ্যে ভূ-অভ্যন্তরের গঠন বুঝতে কোন দুটি ঘটনা সবচেয়ে বেশি সাহায্য করে? উল্কাপাত ও খনি খনন, তাপমাত্রা ও চাপ বৃদ্ধি, মাধ্যাকর্ষণ ও চৌম্বকত্ব, আগ্নেয়গিরি ও ভূমিকম্প। প্রাকৃতিক উৎসের মধ্যে ভূ-অভ্যন্তরের গঠন বুঝতে কোন দুটি ঘটনা সবচেয়ে বেশি আহ সাহায্য করে? আহ সবচেয়ে বেশি প্রাকৃতিক উৎসের মধ্যে পড়ে চাপ, সরি এটা না, আগ্নেয়গিরি ও ভূমিকম্প। আগ্নেয়গিরি, ম্যাগমা এবং ভূমিকম্পের তরঙ্গের বিশ্লেষণ হলো প্রধান দুটি শক্তিশালী প্রাকৃতিক আভ্যন্তরীণ উৎস। পরবর্তী কোশ্চেন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক আনসার হবে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। পরবর্তী কোশ্চেন, ভূমিকম্প সংক্রান্ত বিজ্ঞানকে ইংরেজি পরিভাষা কি বলা হয়? সেটা হবে সিসমোলজি। সঠিক আনসার সিসমোলজি। কাকে ভূমিকম্প বিজ্ঞানের জনক বা ফাদার অফ সেসমোলজি বলা হয়? অটো স্মিথ, রবার্ট মেলট, ল্যাপ্লাস, ইমানুয়েল কান্ট। কাকে ভূমিকম্প বিজ্ঞানের জনক বলা হয়? ফাদার অফ সেসমোলজি বলা হয় রবার্ট মেলটকে। সঠিক আনসার। ভূমিকম্পের ফলে দুটি সৃষ্ট তরঙ্গ প্রধানত কয়টি ভাগে বিভক্ত? দুটি প্রধান ভাগে আর তিনটি প্রধান ভাগে। সঠিক আনসার হবে দুটি প্রধান ভাগে। ভূকম্পীয় তরঙ্গ মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত: দেহ তরঙ্গ, বডি ওয়েভ, এবং পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। নেক্সট কোশ্চেন, কোন ভূকম্পীয় তরঙ্গটি কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটির মাধ্যমেই চলাচল করতে পারে? পৃষ্ঠ তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ, সবকটি তরঙ্গ। সঠিক আনসার হবে প্রাথমিক তরঙ্গ। কারণ পি তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গের গতিশীলতা সবচেয়ে বেশি এবং এটি কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমে দিক পরিবর্তন করে চলতে পারে। পরবর্তী কোশ্চেন, গৌণ তরঙ্গের প্রধান সীমাবদ্ধতা বা বৈশিষ্ট্য কোনটি? এটি দিক পরিবর্তন করতে পারে না, এটি অত্যন্ত ধীরগতির, এটি গ্যাসে সবচেয়ে দ্রুত চলে, এটি শুধুমাত্র কঠিন মাধ্যমে চলাচল করতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, সীমাবদ্ধতার বৈশিষ্ট্য কোনটি বা বৈশিষ্ট্য কোনটি গৌণ তরঙ্গের, এস তরঙ্গে? এটি দিক পরিবর্তন করতে পারে, অত্যন্ত ধীরগতি, এটি গ্যাসে সবচেয়ে দ্রুত চলে, এটি শুধুমাত্র কঠিন মাধ্যমে চলতে পারে। সঠিক আনসার এস তরঙ্গ বা তরল বা অর্ধগলিত মাধ্যমে পৌঁছালে বিলুপ্ত হয়ে যায়। এস তরঙ্গ তরল বা অর্ধগলিত মাধ্যমে পৌঁছালে বিলুপ্ত হয়ে যায়, যা পৃথিবীর কেন্দ্রমণ্ডল তরল তা প্রমাণ করে। পরবর্তী কোশ্চেন, ভূ অভ্যন্তরে গভীরতম কেন্দ্র বা কোর পর্যন্ত তথ্য দিতে কোন তরঙ্গটি সক্ষম? সঠিক আনসার হবে পি ওয়েভ, কারণ এটা কেন্দ্রে থাকে। সব মাধ্যমে চলতে পারার অন্যান্য ক্ষমতার জন্য পি তরঙ্গ পৃথিবীর তরল ও কঠিন উভয় কোর পার হয়ে অপর প্রান্তে পৌঁছাতে পারে। পরবর্তী কোশ্চেন, কণার কম্পন তরঙ্গের গতির অভিমুখের সাথে সমকোণে বা ঢেউয়ের মতো খেলে যায় কোন তরঙ্গে? গৌণ তরঙ্গ কোনো তরঙ্গেই নয়, প্রাথমিক তরঙ্গে শব্দ তরঙ্গ। তাহলে ঢেউয়ের মধ্যে খেলে যায়, এটা হচ্ছে গৌণ তরঙ্গের নয়, প্রাথমিক শব্দ তরঙ্গ। সঠিক আনসার হবে গৌণ তরঙ্গ, এস ওয়েভ। অনুপ্রস্থ তরঙ্গে কণাগুলি তরঙ্গের প্রবাহের দিকের সাথে উপরে নিচে সমকোণে আন্দোলিত হয়। সঠিক আনসার সঠিক আনসার হচ্ছে গৌণ তরঙ্গ। ভূ অভ্যন্তরীণ, এটা না,
পৃথিবীর শীতলতা শীত 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 কিনা শিলামণ্ডলের গভীরতায় পৃথিবীর শিলামণ্ডলের গভীরতায় তাপমাত্রা বৃদ্ধির হারের সঠিক গাণিতিক রূপ কোনটি? তাপমাত্রা বৃদ্ধির হার সব গভীরতা সমান থাকে। প্রতি ৩২ মিটারে ১ ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রতি ১০০ মিটারে ২ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ১ কিলোমিটারে ১০ আ সেন্টিগ্রেড, আ প্রতি ১০০ মিটারে ১ ডিগ্রি সেন্টিগ্রেড টা হবে না। প্রতি ৩২ মিটারে ১ ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রতি ১০০ মিটারে ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড। আ এটা হবে সঠিক আনসার। তো এখানে ৩০ টা শেষ হয়েছে। এখন পরবর্তী আরো ২০ টি এমসিকিউ আবার শুরু করছি। পৃথিবীর স্তরবিন্যাসকে কয়টি প্রধান ভাগে ভাগ করেছেন? ৫ টি, ২ টি, ৩ টি, ৪ টি। সঠিক আনসার হবে ৩ টি। ভূবিজ্ঞানী সুয়েজ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে সিয়াল, সীমা এবং নিফে এই ৩ টি প্রধান স্তরে ভাগ করেছেন। সিয়াল স্তরটি কোন ২ টি প্রধান উপাদান দ্বারা গঠিত? সিয়াল মানে মানে সিলিকা, আ এ এল দিয়ে অ্যালুমিনিয়াম। সঠিক আনসার হবে সিয়াল। আ সিলিকা ও অ্যালুমিনিয়াম। পরবর্তী কোয়েশ্চেন, সিয়াল স্তরে কোন শিলার প্রাধান্য লক্ষ্য করা যায়? সিয়াল স্তরে গ্রানাইট শিলার প্রাধান্য। মহাদেশীয় ভূত্বক বা সিয়াল স্তরে প্রধানত গ্রানাইট শিলা দেখা যায়। পরবর্তী কোয়েশ্চেন, সিউসের মতে সিয়াল স্তরের ব্যাস কত? সিয়াল স্তরের ব্যাস হচ্ছে ১৬৫০ থেকে ৩০০ কিলোমিটার। সিয়াল স্তরের গভীরতা ব্যাস ৫০ থেকে ৩০০ কিলোমিটার মধ্যে হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, সীমা স্তরটি মূলত কি নামে পরিচিত? কেন্দ্রমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। সঠিক আনসার হবে মহাসাগরীয় ভূত্বক। সীমা স্তরটি মহাসাগরের তলদেশে অবস্থান করে। এটি